কি আপেল খাবি তুই? ইসরাত দুপাশে মাথা নাড়ল। তাহলে আঁকড়ে তাকিয়ে আছিস কেন? মুখে মশা ঢুকে যাবে তো, মুখ বন্ধ কর। তুই শুনতে পাসনি ছোট ভাই অ্যাক্সিডেন্ট করেছে? নুসরাত আপেলের টুকরো মুখে ঢুকিয়ে নিল। আপেল চাবাতে চাবাতে বলল, জীবনে চলার পথে দু একটা ইনজুরি হবে, এসব স্বাভাবিক, সিরিয়াস নেওয়ার কিছু নেই। নুসরাত, তুই কি ঠিক আছিস? ইয়াহ, আই এম অলরাইট। আমার কি হবে? ইসরাত মাথায় হাত দিয়ে নিজের রুমে গেল। ফোন বের করে কল করলো জাইনকে। ওপাশ থেকে কল ধরতে ইসরাত বলল, শুনছেন, নুসরাতের মাথা খারাপ হয়ে গিয়েছে। ছোট ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছে বলার পরে ও আরাম করে বসে বসে অ্যাপল নাইফ দিয়ে কেটে কেটে খাচ্ছে আর মুচকি হাসি দিয়ে বলছে জীবনে চলার পথে দু একটা ইনজুরি হওয়া নর্মাল। কিছু বলছে না কেন? কি বলবো, তোমার পাগল বোনের বিষয়ে আমি জানি না। হুজুর পাঠা ছেড়ে ঝাড়ফুঁক দিয়ে দিবেন, জিন ভর করলে মেরে তাড়িয়ে দিবেন, কেমন? ধুর, কি সব বলেন, ফোন রাখুন তো। ফালতু কথা বলে আমার টাইম ওয়েস্ট করবেন না, একদম অনেক কাজ পড়ে আছে। ইসরাত ফোন কেটে দিল। জাইন হতভম্ব হয়ে তাকিয়ে রইল ফোনের দিকে। সে টাইম ওয়েস্ট করছে? আজ বাসায় গিয়ে বুঝাবে কত চালে কত ধান। আরশের অ্যাক্সিডেন্টের 1 মাস পেরিয়ে গেছে। নাসির সাহেব ব্যবসার কাছ থেকে বিরতি নিয়েছেন। এসব কাজে এখন আর শরীর মানে না। ইরহাম আর আরশ মিলে সব সামলাচ্ছে। হেলাল সাহেব আর নাসির সাহেব মিলে সিদ্ধান্ত নিয়েছেন যার যার কাজ সবাইকে ভাগ করে দিবেন। সম্পত্তিও সব ভাই বোনের মধ্যে ভাগ করে দিবেন, যাতে ভবিষ্যতে কোনো প্রকার সম্পত্তি নিয়ে ঝগড়া বিবাদ না হয়। অনিকাও টুকটাক অফিস যায় এখন। ব্যবসার কাজে সেও হাত লাগাচ্ছে বাপ চাচা ভাইদের সাথে। জুলাই মাসের এক মধ্য দুপুরে নাসির সাহেবের কল আসলো নুসরাতের মোবাইলে। কোনো প্রকার হ্যালো না বলে আসল কথায় আসলেন তিনি। আদেশ দিয়ে বললেন, নুসরাত, আগামীকাল তোমাদের ওখানের 6টার সময় একটা গ্রুপ কল আসবে, সেটাই জয়েন হবে কোনো কথা ছাড়া। আমার কোনো ছেলে নেই, তাই আমার ছেলের জায়গায় তুমি আমার হয়ে বসবে এবং বুঝে শুনে কথা বলবে, কোনো প্রকার টেরামি করবে না। নুসরাত হা না করার আগে নাসির সাহেব কল রেখে দিলেন। নুসরাত কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে হেসে উঠল। পরের দিন 6টার সময় কল আসলো। নুসরাত জয়েন হলো গ্রুপ কলে। ল্যাপটপ নিয়ে বসলো সোফার উপর। নিচে প্লাজো আর উপরে সাদা শার্ট ইন করে পরা, চুলগুলো পনিটেল করে রাখা। পেছনে সাদা প্রজেক্টে নুসরাতের মুখে ভেসে উঠতেই শান্ত হয়ে গেল পুরো রুম। নুসরাত কপালে ভাঁজ ফেলে গলার স্বর যথেষ্ট কঠিন করলো। ল্যাপটপে ভেসে উঠেছে আরশ, ইরহাম, হেলাল, নাসির, শহীদ আর অনিকার মুখ। আরশ আর চোখে তাকালো সামনের দিকে। গালগুলো ফুলে গিয়ে ঢোল হয়ে গিয়েছে নুসরাতের। আগের তুলনায় সুন্দর হয়ে গিয়েছে। মুখের সামনে দুগাছি চুল এনে রাখা। নুসরাত আরশের দিকে তাকালো আর চোখে। কপালে ব্যান্ডেজ করা। আগের তুলনায় রোগা হয়ে গিয়েছে। চোখের নিচে কালো হয়ে গর্ত হয়ে গিয়েছে। ঠোঁটের অবস্থা যাতা, মনে হচ্ছে নিয়মিত স্মোকিং করে। নুসরাত দীর্ঘশ্বাস ফেলল। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, শুরু করুন। কি প্রয়োজনে এত জরুরি ভাবে আমাকে আপনার হয়ে বসতে বললেন আব্বা? নাসির সাহেব সাদা পর্দায় একবার তাকালেন, তারপর ল্যাপটপে তাকিয়ে বললেন অপেক্ষা করতে। হেলাল সাহেব সূক্ষ্ম কাশি দিলেন, গলায় আওয়াজ বাড়িয়ে বললেন, সবার নিজ নিজ সম্পত্তি নিজ নিজ নামে উইল করা হবে, কিন্তু সেটা ততদিন পর্যন্ত কার্যকর হবে না যতদিন পর্যন্ত আমরা ভাইরা বেঁচে আছি। আমরা সবাই মরে যাওয়ার পর সম্পত্তি যার যার নিয়ে আলাদা হলে হবে, না হলে নেই। নুসরাত ফোড়ন কাটল হেলাল সাহেবের কথায়। কথার মধ্যে কাঠিন্য ফেটে পড়ল। আপনাকে সম্পত্তি আলাদা করার কথা কে বলেছে? পরে বলছি, আগে কথা শেষ করতে দাও। নুসরাত মুখ বন্ধ করে বসে রইল। আরশ ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল নুসরাতের দিকে। এত নাদুস নাদুস হলো কিভাবে? রহস্য উদ্ধার করতে ব্যর্থ হলো। নাসির সাহেব গম্ভীর গলায় বললেন, তোমার আর ইসরায়েলের সম্পত্তি যাবে আরশ আর জাইনের নামে। তোমাদের স্বামী হিসাবে এগুলো ওদের পাওনা, আর কখন মরে যায় তার ঠিক নেই, তাই তোমাদের একটা ব্যবস্থা করে যাই ভাবলাম। নুসরাত ঠাস করে টেবিলে থাপ্পড় মারল। নাসির সাহেবের মুখে মরার কথা শুনে মাথা গরম হয়ে গেল। ক্ষোভ নিয়ে বলল, আমার সম্পত্তি 0.0001% আমি কাউকে দিব না। আর আপনি বলছেন আমার আর ইশরাতের 25% সম্পত্তি আপনার মেয়ের জামাইয়ের নামে দিয়ে দিতে? হোয়াট এ লেম জোক। আমি আমার সম্পত্তি কাউকে দিব না। ওগুলো পড়ে পড়ে নষ্ট হবে, তবুও অপাত্রে আমি ঢালবো না। যে আমার বাপের সম্পত্তির দিকে নজর তুলে চাইবে, কাটা চামচ দিয়ে চোখ তুলে আমি লুডো খেলবো। আমার সম্পত্তির দিকে চোখ তুলে তাকানোর চেষ্টা করবেন না কেউ। আর এসব ফালতু আইডিয়া আপনাদের মাথায় কে ঢুকিয়েছে? নুসরাত নাসির সাহেব আর হেলাল সাহেবকে মিমিক্রি করে বলল, সম্পত্তি ভাগ করে দিয়ে যাব, যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয়।
যত সব আজে বাজে কথা। আব্বা, আপনাকে সাবধান করে দিলাম, আরেকদিন মরার কথা বলবেন না। আমার ছেলে নেই, আমার হয়ে ওখানে তুমি বসবে। আপনার বড় মেয়েকে বললে না কেন বসার জন্য? উকিল চোখ মুখ অন্ধকার করে বসে রইলেন। কিছু টাকা পাবেন আশা করে এসেছিলেন, এখন বন্ধ হয়ে গেল। নুসরাত উকিলের দিকে তাকিয়ে ল্যাপটপের মধ্যে আঙ্গুল ঘুরিয়ে ঘুরিয়ে বলল, টাকা খাওয়ার কথা মাথায় থাকলে এখানে ছেড়ে ফেলুন। আগামী 20 বছরের আগে এই সম্পত্তি আলাদা হচ্ছে না, তাই চুপচাপ এখান থেকে নিজের গাঁটটি আটান, নইলে এখান থেকে বসে আপনার ব্যবস্থা আমি নুসরাত করতে পারি। গেট আউট। নুসরাত ধমকে ধামকে সবাইকে ফোন রেখে দিল। হেলাল সাহেব আর নাসির সাহেব হাঁ করে রইলেন। সোহেব আর শহীদ মুচকি মুচকি হাসলেন। একজন আরেকজনের দিকে তাকিয়ে থামচাপ দেখালেন। বিড়বিড় করে বললেন, প্ল্যান সাকসেসফুল। একদম ঠিক জায়গায় ঢিল ছুঁড়ে মেরেছে তারা। বড় ভাইদের অন্ধকার মুখের দিকে তাকিয়ে শহীদ আর সোহেবও মুখ কালো করে ফেললেন। দুঃখী দুঃখী মুখ বানিয়ে নিলেন। ভাব করলেন নুসরাতের এভাবে ফোন কেটে দেওয়ায় ওনারা অনেক ব্যথিত। মনে মনে খুশিতে ফেটে পড়লেন। জুলাই মাস হওয়ায় ফ্রান্সে অন্য মাসের তুলনায় এ মাসে অনেক বেশি গরম পড়ে। তাপমাত্রা কখনো কখনো 25 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায়। আজ সেই রকম একটি দিন। সূর্য কিরণ চারিদিকে ছড়িয়ে পড়েছে। সারা বছর সূর্য লম্বভাবে কিরণ ছড়ায় বলে ইউরোপে বেশিরভাগ দেশে সারা বছর ঠান্ডা লেগে থাকে। এই সময় মধ্য তাপমাত্রা থাকায় দিনের বেলা উষ্ণ ও রাতের বেলা ঠান্ডা আবহাওয়া হয়। জুলাই মাসের 14 তারিখে বাস্টিল ডে পালনের জন্য পুরো শহর মেতে উঠেছে। আজ 13 জুলাই। বড় বড় অ্যাপার্টমেন্টের রুফটপে আতশবাজি ফাটানো হচ্ছে। বিভিন্ন প্রকার আলো দিয়ে সাজানো হয়েছে পুরো শহর। থাই গ্লাসের সামনে দাঁড়িয়ে এসব লক্ষ্য করছিল নুসরাত। রাস্তার পাশ দিয়ে দল দল করে মানুষ হেঁটে যাচ্ছে, একে অপরের সাথে হাত নাড়িয়ে কথা বলছে। চারিদিকে এক প্রকার উৎসব উৎসব রব। ইসরাত আর জাইন অ্যাপার্টমেন্টে নেই। আজও বাহিরে ডিনার করতে গিয়েছে। নুসরাত দীর্ঘশ্বাস ফেলল। হঠাৎ করে পেট গুলিয়ে উঠতে পেট চেপে ধরে ওয়াশরুমে দৌড়ে গেল। হড়হড় করে বমি করে ভাসিয়ে দিল পুরো ওয়াশরুমের বেসিন। মুখে পানি দিয়ে সব পরিষ্কার করে পেছনে ঘুরে তাকাতে ইসরাতের সাথে চোখাচোখি হলো। ইসরাত সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে নুসরাতের দিকে। নুসরাত ইসরাতের দৃষ্টি পাত্তা দিল না। পাশ কাটিয়ে চলে আসার সময় ইসরাত শক্ত করে হাত চেপে ধরল। দুজন দুদিকে তাকিয়ে একসাথে তাকালো দু বোন দুজনের চোখের দিকে। ইসরাত কয়েক মিনিট নুসরাতের দিকে তাকিয়ে অতি শীতল গলায় বলল, কয় মাস চলছে? নুসরাত নাকমুখ বিকৃতি ঘটিয়ে ফেলল। কপালে গাঢ় ভাঁজ ফেলে জিজ্ঞেস করলো, কিসের কয় মাস? নুসরাত বুঝে না বোঝার ভাব করলো। ইসরাতের গলা গম্ভীর। মুখ দেখে বোঝার উপায় নেই মনের ভেতর কি ভাবনা চলছে ইসরাতের। ঢোক গিলে চুপ করে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। হাত আরেকটু শক্ত করে চেপে ধরলো। দুজন দুজনের সামনাসামনি হলো না, যেভাবে ছিল ওইভাবে দাঁড়িয়ে থাকলো। থাই গ্লাস খোলা থাকার জন্য রাতের বেতালা বাতাসের সাথে আতশবাজি পোড়ানোর গন্ধ নাকে এসে লাগলো। প্রেগন্যান্সি কয় মাস চলছে? নুসরাত ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল। ইসরাত নুসরাতের মুখ দেখে বুঝলো এই মুহূর্তে নুসরাত বানিয়ে কথা বলবে। প্রয়োজন হলে 100 মিথ্যা বলবে, কিন্তু সত্যি বলবে না। ইসরাত শীতল গলায় নুসরাতকে সতর্ক করে বলল, মিথ্যে বলার চেষ্টা করবি না, থাপড়ে গাল ফাটিয়ে ফেলবো। নুসরাত, ভালো ভালো আসল কথা বল। নুসরাত ইসরাতের চোখ অন্য ধরনের শীতলতা অনুভব করলো। এক্ষুনি মিথ্যে বলে সে ইসরাতকে কাটিয়ে দিতে চাইছিল, কিন্তু ইসরাতের সাবধান করে দেওয়া কথা শুনে মিথ্যে বলতে ইচ্ছে হলো না। নুসরাত অবহেলা নিয়ে বলল, 3 মাস। কথাটা বলতে দেরি হয়েছে। নুসরাতের গালে থাপ্পড় পড়তে দেরি হলো না। থাপ্পড়ের আওয়াজে পাশের রুম থেকে জাইন এই রুমে উল্কার গতিতে চলে আসলো। জাইনের গলার আওয়াজ উঁচু। সে মনে করেছিল নুসরাত থাপ্পড় মেরে দিয়েছে ইসরাতের গালে। এখন চোখের সামনে যা দেখলো জাইনের কাছে মনে হলো সপ্তম আশ্চর্য এটা। ইসরাতের হাতের দাবাং মার্কা থাপ্পড় খেয়ে নুসরাত গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। জাইন একবার ইসরাতের দিকে তাকালো, একবার নুসরাতের দিকে। তার চোখ রসগোল্লার মতো বড় বড় হয়ে গিয়েছে। ইসরাত রাগী চোখে নুসরাতের দিকে তাকিয়ে আছে। কি হয়েছে? থাপ্পড় মেরেছে কেন ওকে? জাইনের কথা শেষ হওয়ার আগে ইসরাত বড় বড় পা ফেলে এগিয়ে আসলো জাইনের দিকে। জাইন উত্তরের আশায় তাকিয়েছিল। ইসরাত জাইনের আশায় পানি ঢেলে মুখের উপর দরজা লাগিয়ে দিল। জাইন হতভম্ব হয়ে তাকিয়ে রইল। রাগ করে দরজার দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে লাত মেরে চলে গেল। আবারও ফিরে আসলো 2 মিনিটের মাথায়। কান লাগিয়ে দরজার মধ্যে শোনার চেষ্টা করলো ভেতরে কি কথা হচ্ছে। কিছু তো শুনতে পেল না জাইন। 5 মিনিট অতিক্রম হতে ইসরাত দরজা খুলল। ধাক্কা দিতে দরজার সামনে দাঁড়িয়ে থাকা জাইন ছিটকে পেছনে সরে গেল।
ইসরাত জাইনের দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বড় বড় পা ফেলে কিচেনে চলে গেল। জাইন ইসরাতের দৃষ্টির তোড়ে পড়ে লজ্জায় চোখ নিচের দিকে নামিয়ে নিল। ইসরাত চলে যেতেই জাইন রুমের ভেতর উকি মারল। নুসরাত রুমে নেই, গেল কই? হঠাৎ মনে হলো এটা তো ফড়িংয়ের মতো এদিক ওদিক সারা দিন শুধু লাফালাফি করতে থাকে। এক জায়গায় বসে থাকতে দেখা এটা বিলাসিতা। জাইন দীর্ঘশ্বাস ফেলে কিচেনে গেল ইসরাতকে মানানোর জন্য। কিছুক্ষণ পর কিচেনের ভেতর থেকে ইসরাতের মৃদু হাসির শব্দর সাথে জাইনের গম্ভীর গলার হাসির শব্দ ভেসে আসলো। দম্পতির হাসি দেখে আকাশের রূপালী চাঁদটাও হেসে উঠল। 20 জুলাই ইসরাত আর জাইনের বিবাহ বার্ষিকীর 1 বছর পূর্ণ হলো। সকালবেলা ঘুম থেকে উঠে জাইন ইসরাতকে শুভেচ্ছা জানাতে চাইল, কিন্তু ইসরাত তখন ঘুমে কাঁদা। তাই ভাবলো রাতে শুভেচ্ছা জানাবে। এখনো কিছু অ্যারেঞ্জমেন্ট বাকি, সেগুলো করে না হয় ইসরাতকে সারপ্রাইজ দিবে একসাথে। জাইন তাড়াতাড়ি রেডি হয়ে অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে গেল। আজকাল জাইন একটা গ্রুপের সাথে মিলে প্রজেক্ট তৈরি করছে কানাডার এক ডিলারের জন্য। যদি সাকসেসফুল হয় তাহলে মোটা অঙ্কের ডলার পাবে। তাই নিজের সর্বোচ্চ ধ্যান এখন প্রজেক্টের দিকে দেওয়ার চেষ্টা করছে। ইসরাত সকালে ঘুম থেকে উঠে দেখলো জাইন যে পাশে শুয়ে থাকে ওই পাশ খালি। ব্যথিত নয়নে কিছুক্ষণ তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলল। জাইনের রুটিন হয়ে গিয়েছে এই কয়েকদিন ধরে রাতে দেরি করে অ্যাপার্টমেন্টে ফিরে আর সকাল হতেই উধাও হয়ে যাওয়া। ইসরাত উঠে দাঁড়ালো। আজ নুসরাতকে নিয়ে চেক আপে যাবে। নুসরাত তাকে না করে যাওয়ার জন্য, তবুও ইসরাত সাথে যায় জোর করে। কখন কি প্রয়োজন হয় এক আল্লাহই ভালো জানে। নুসরাতকে নিয়ে চেক আপ করে হসপিটাল থেকে বের হলো। রিপোর্ট সব ঠিকঠাক। রাস্তার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে ইসরাত নুসরাতকে জিজ্ঞেস করলো, আরশকে জানাবি না? নুসরাত মাথা নাড়িয়ে না করলো। ইসরাত ঠোঁটে ঠোঁট চাপলো, দীর্ঘশ্বাস ফেলল। ইসরাত চাইলে আরুষকে কল দিয়ে জানাতে পারে। জাইনও বলেছিল জানানোর জন্য। নুসরাত কঠোর নিষেধ করেছে, যদি জানানোর চেষ্টা করে তার যেই দিকে দুচোখ যাবে সে চলে যাবে। স্বামী স্ত্রীর নিজস্ব ব্যাপার, তারা নিজেরাই সামলাক। এখানে ইসরাত কি বা করতে পারে? যার ভাগ্যে এমন ঘাড় তারা মেয়ে মানুষ পড়বে তার এই রকম হয়রানি হওয়া স্বাভাবিক। সন্ধে 7টার দিকে জাইন হন্তদন্ত হয়ে অ্যাপার্টমেন্টে আসলো। আজ সারাদিন সে ইসরাতকে 200+ মিসড কল দিয়েছে, তারপরও ইসরাত কল পিক করেনি, রিং হয়ে কেটে গেছে। জাইন অ্যাপার্টমেন্টে কলিং বেল দিতেই নুসরাত দরজা খুলে দিল। জাইন ফিসফিস কণ্ঠে জিজ্ঞেস করলো ইসরাতের কথা। নুসরাত বলল রুমে। নুসরাত আগের তুলনায় কথা কমিয়ে দিয়েছে। জরুরি কথা ছাড়া একটা কথা বলে না। যে নুসরাত আগে এক কথায় 100 মিনিং বের করত, আজকাল সে এত ঠান্ডা কিভাবে জাইন বুঝে উঠতে পারে না। সারাদিন রুমে বসে থাকে। সকালের দিকে অ্যাপার্টমেন্টের পাশের পার্কে হাঁটতে বের হয়, এই যা। না হলে নুসরাতের ছায়াও খুঁজে পাওয়া যায় না। ভেতরে আসবে না ভাইয়া? জাইনের নুসরাতের কথায় ধ্যান ফিরল। মাথা নাড়িয়ে হ্যাঁ বলে ভেতরে প্রবেশ করলো। জুতো পা থেকে না খুলে জাইন পা বাড়ালো রুমের দিকে। নুসরাত আস্তে ধীরে দরজা লাগিয়ে অগ্রসর হলো নিজের রুমের দিকে। এতটুকু হাঁটলেই হাঁপিয়ে উঠেছে সে। জাইন চুপি চুপি রুমে ঢুকে ইসরাতকে জড়িয়ে ধরল। ইসরাত চুপ করে বসে রইল জাইনের উপর রাগ করে। জাইন গম্ভীর গলায় বলল, রাগ করেছো রে? ইসরাত নিশ্চুপ। জাইন ইসরাতের চুলের ভাঁজে চুমু খেলো। ইসরাত জাইনের কাছ থেকে সরতে চাইল। জাইন কাঁধ চেপে ধরে নিজের দিকে ফিরিয়ে নিল। ইসরাত অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখলো, জাইনের দিকে তাকালো না। কি হয়েছে, রাগ করেছো? ইসরাত কথা বলল না। কেন রাগ করেছো? জাইন এমনি বলল। ইসরাতকে একটু বাজিয়ে দেখতে চাইলো। রাগে ইসরাতের চোখের কোণে জল জমা হলো। ইসরাত রাগী কণ্ঠে বলল, আজ কয় তারিখ? কেন 20 জুলাই? আপনার কিছু মনে নেই? কি মনে থাকবে রে, আজকে কোনো বিশেষ দিন? ইসরাতের রাগে ইচ্ছে করলো নিজের চুল ছিঁড়তে। রাগ করে উঠে রুম থেকে চলে যেতে চাইলো। জাইন পেছন থেকে এসে দৌড়ে জড়িয়ে ধরলো। প্রথম বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা আমার প্রিয় প্রণয়িনী। ইসরাত রাগ করে ফিরে তাকালো না। জাইন ইসরাতের কাঁধ চেপে ধরে নিজের দিকে ফিরিয়ে নিল। ইসরাত মুখ ঘুরিয়ে রাখলো। জাইন 2 হাত দিয়ে ইসরাতের গাল চেপে ধরে নিজের দিকে ফিরিয়ে নিল। রাগ করো না, আমি কিছু অ্যারেঞ্জ করে তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। ইসরাত কাঁদো কাঁদো চোখে জাইনের দিকে তাকালো, রাগী গলায় বলল, একটা মেয়ে যতই সারপ্রাইজ দেওয়া হোক না কেন সে খুশি হয় না জাইন। সে দেখবে আপনি বিশেষ দিনে ঠিক সময় তাকে শুভেচ্ছা জানাচ্ছেন কিনা। সে বড় বড় গিফট দেখবে না, সে দেখবে আপনি কতটুকু তার জন্য এফোর্ট করছেন, তার প্রতি কতটুকু কেয়ারিং, বাস এতটুকুই। এর থেকে বেশি কিছু সে দেখবে না। আমি আশা করে বসেছিলাম আপনি গতকাল রাতে উইশ করবেন, কিন্তু করেননি।
পরে ভাবলাম সকালে করবেন, তাও করলেন না, চলে গেলেন অফিসে। এখন সময় শেষ হওয়ার পথে আর আপনি এখন এসেছেন শুভেচ্ছা জানাতে। এই শুভেচ্ছা আমি চাই না, আপনার শুভেচ্ছা আপনার কাছেই রাখুন। ইসরাতের চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। কথাগুলো বলতে গিয়ে বারবার আটকে গিয়েছিল। জাইন ইসরাতের নাকে নাক ঘষল, চোখে পানি জাইন হাত দিয়ে মুছে দিতে চাইল। ইসরাত হাত ঝাড়া দিয়ে সরিয়ে দিল। জাইন স্পর্শ করতে গেলে ইসরাত সরে গেল। ইসরাতকে অনেকভাবে মানানোর চেষ্টা করলো জাইন। ইসরাত মানল না। জাইন শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে শক্ত হাতে ইসরাতকে জড়িয়ে ধরল। সামনের দিন থেকে সব দিকে খেয়াল রাখবো, ঠিক সময় শুভেচ্ছা করব, আর জীবনে এমন কোনো ভুল করব না। সরি, রাগ করে থেকো না প্লিজ। কান্না করে আজকের এই সুন্দর দিনটা মাটি করো না। যাও, রেডি হয়ে আসো, বাইরে তোমার জন্য সারপ্রাইজ আছে। ইসরাত নাক ফুলিয়ে দাঁড়িয়ে রইল। জাইন গালে চুমু খেলো। ইসরাত, আমি তোমাকে আদেশ করছি, যাও, সময় নষ্ট করো না, এমনি অনেক সময় নষ্ট হচ্ছে। ইসরাত নাক টানতে টানতে রেডি হতে গেল। জাইন আবারও ডাক দিল পেছন থেকে। বিছানার দিকে ইশারা করলো জাইন। এই শাড়িটা পরে আসো। ইসরাত অবাক হয়ে তাকালো। সে এতক্ষণ ধরে এটা খেয়াল করেনি, মাত্র বিছানার ওপর জাইনের কথা খেয়াল করলো। শাড়িটা হাতে নিয়ে বিস্ময়ে ইসরাতের মুখ হা হয়ে গেল। গোল্ডেন কালার শাড়ির সাথে গোল্ডেন কালার পাথরের কাজ করা। ইসরাত ঝটপট শাড়ি নিয়ে ওয়াশরুমের দিকে যেতে চাইলো। জাইন আবারও পেছন থেকে ডেকে উঠল। শোনো ইসরাত। ইসরাত পেছনে ফিরে তাকালো। ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করবে তার আগে জাইন বলল, আজ আমি শাড়ি পরিয়ে দিই? আপনি পারবেন? কেন নয়? আপনি কিভাবে পারবেন? কোনোদিন কাউকে পরিয়েছেন শাড়ি? জাইন ইসরাতের দিকে এগিয়ে গেল, নিচ থেকে বলল, আম্মুর শাড়ি পরার সময় আমি আর আরুষ ওনার কুচি ধরে হ্যালো করতাম, কোনো কোনো সময় জায়ানও হ্যালো করতাম। যাও, ওইগুলো পরে আসো। ইসরাত ব্লাউজ আর ছায়া নিয়ে চলে গেল ওয়াশরুমে। ওয়াশরুম থেকে বের হতে জাইন ধীরে ধীরে শাড়ি পরিয়ে দিতে লাগলো। ইসরাত অবাক চোখে তাকিয়ে থাকলো জাইনের শাড়ি পরানোর দিকে। ইসরাতের চোখে মুখে বিস্ময়। রে পিন। ইসরাত হাঁ করে তাকিয়ে আছে তখনও জাইনের দিকে। হালকা হাতে জাইন ধাক্কা দিতেই নড়ে উঠল ইসরাত। পিন দাও। ইসরাত পিন এগিয়ে দিল। জাইন যত্ন সহকারে পিন মেরে ইসরাতকে শাড়ি পরিয়ে দিল। আয়নার সামনে ইসরাতকে দাঁড় করিয়ে দিয়ে পেছনের চুলগুলো সামনের দিকে এনে রাখলো। দু হাত দিয়ে উদর চেপে ধরে বলল, সুন্দর লাগছে। জাইনের ছোট্ট একটা প্রশংসা ইসরাতের গাল লাল হয়ে গেল। দু হাত দিয়ে মুখ ঢেকে নিল। জাইন মুখ গম্ভীর করে আয়নার দিকে তাকিয়ে ফিসফিস করে ইসরাতের কানে বলল, আমি এটাও চাই না তোমাকে আয়না দেখুক, তোমাকে শুধু আমি দেখবো, আর আমার খোদা তাআলা দেখবে। ইসরাত লজ্জায় লাল হয়ে গেল। জাইন ঠোঁট কামড়ে হেসে উঠল। এই যে সামান্য প্রশংসায় তার আত্মা খুশি হয়ে গেল। জীবনে সেইটুকু শান্তি চেয়েছিল, যা সে পেয়ে গিয়েছে। আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। এতদিন মরিচিকার পেছনে ছুটে সে কিছু পায়নি মরিচিকা ছাড়া। হালাল সম্পর্কে কতটুকু রহমত আল্লাহ দেন তা সে জানতে পারতো না যদি হালাল সম্পর্কে না জড়াতো। সমুদ্রের পাশ ঘেঁষে একটা খালি জায়গা লাল গোলাপের সাহায্যে সুন্দর করে সাজানো হয়েছে। গোলাপের মাঝখানে ছোটখাটো একটা টেবিল রাখা হয়েছে, যার উপর রাখা হয়েছে দুটো কাচের পিরিচ, নাইফ, কাঁটা চামচ, কিছু মোমবাতি আর কোমল পানীয়। টেবিলের উপর রাখা মোমবাতি জ্বালানো হয়েছে। মোমবাতি জ্বালানোর জন্য মিটিমিটি আলো জ্বলছে চারিদিকে। বাতাসের ঝাপটায় মোমবাতির শিখা বারবার এদিক সেদিক দোলে, আবার নিজ জায়গায় স্থির হচ্ছে। ইসরাত মুগ্ধ চোখে দেখল সবকিছু। সমুদ্রের পাশ ঘেঁষে আয়োজনটা কড়ায় পানির কলকলানির তীব্র শব্দ এসে কানে লাগলো। জাইন ইসরাতের কাজ চেপে ধরে অগ্রসর হলো টেবিলের দিকে। চেয়ার টেনে ইসরাতকে বসিয়ে দিল। নিজে গিয়ে বসলো সামনের চেয়ারে। ইসরাত মুগ্ধ গলায় বলল, সবকিছু কত সুন্দর। ইসরাত জাইনের দিকে তাকালো, যে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। জাইন ফিসফিস স্বরে বলল, রে, তুমি তো সুন্দর কেন? ইসরাত হালকা শব্দ করে হাসলো, ঠোঁটে মুচকি হাসি ঝুলিয়ে বলল, কারণ আপনি আমার দিকে ভালোবাসার চোখে তাকান তাই। সময় নিজস্ব গতিতে বয়ে চলছে। প্রকৃতিও সময়ের সাথে তাল মিলিয়ে নিজের রূপ পরিবর্তন করছে। গ্রীষ্ম, শরৎ এক এক করে দুটো ঋতু চলে গিয়েছে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশ হওয়ায় 6 ঋতুমাত্রিক দেশ। ইউরোপ সকল দেশে 3টে কি 4টে ঋতু থাকে, এর তুলনায় বেশি নয়। দক্ষিণ এশিয়ার কয়েকটা দেশ শুধু 6 মাত্রিক ঋতু। ফ্রান্সে 4টে ঋতু হওয়ায় দুটো সময়ের সাথে এসে চলে গেছে। এখন শীত চলছে এখানে। ক্যালেন্ডারে কাটা পড়েছে 7টি মাস। নুসরাতের কাছে ফ্রান্সে কাটানো এই মাসগুলো জীবনের সবচেয়ে সুন্দর সময়। নিজের মতো নিজের সময় কাটাচ্ছে।
নেই কোনো সাংসারিক ঝামেলা, নেই কোনো চিন্তা। এই জীবন তার কাছে উপভোগ্য মনে হচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে নুসরাত নিজেকে দেখলো, এক চোখ দিয়ে পরখ করলো কি ছিল আর এখন কি হয়েছে। পেট আগের তুলনায় ফুলে গেছে, সামনের দিকে বের হয়ে আছে পেট। নুসরাত পেটে হাত বুলিয়ে নিজে নিজে হাসলো। হাসির সাথে সাথে গালের কন্ট্রোল লাইনে দাগ পড়ল। নুসরাত আয়নায় নিজের দিকে তাকিয়ে অবাক হয়, সে এত নাদুস নুদুস হলো কিভাবে। তারপর আবার হাসে। নুসরাতের কাছে মনে হয় সেদিন দেশ থেকে এসেছিল একা একটা লাগেজ নিয়ে, আর এখন দুজন হয়ে গেল। নিজেকে প্রশ্ন করে নিজে আবার হাসে নুসরাত। ছোটখাটো একটা ব্যাগ আর স্লিপার পরে অ্যাপার্টমেন্ট থেকে চুপি চুপি বের হয়ে গেল নুসরাত। ইসরাতের জন্য একা কোথাও যেতে পারে না। কোথাও যেতে চাইলে ইসরাত ওর সাথে চলে আসে। নিজে একটু এনজয় করতে পারে না সে একা একা। তাই আজ প্ল্যানিং করেছিল ইসরাত ওয়াশরুমে ঢুকলেই লুকিয়ে অ্যাপার্টমেন্ট থেকে বের হবে। ইসরাতটা একটু শহরের বাইরের দিকে হওয়ায় এদিকে গাড়ি চলাচল একেবারেই কম। হঠাৎ হঠাৎ বাচ্চাদের সাইক্লিং করতে দেখা যায়। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ নুসরাতের পাশ ঘেঁষে একটা সাইকেল চলে গেল। নুসরাত হাঁ করে তাকিয়ে রইল। এক্ষুনি হার্ট অ্যাটাক করে সে মরেই যেত যদি আরেকটুক্ষণ ছেলেটা এখানে দাঁড়িয়ে থাকতো। নুসরাত কিছুক্ষণ রাগে চোখে সাইক্লিং করা ছেলেটার দিকে তাকিয়ে হঠাৎ হলো, পেটে হাত বুলিয়ে নিয়ে বলল, যদি হাতের কাছে পেতাম ভর্তা বানাতাম, আমার ওপর দিয়ে সাইকেল চালানোর শখ দফা রফা করে দিতাম। জীবনে সাইকেল চালানোর শখ আর জাগতো না। আমার বাচ্চাটার কিছু হয়ে গেল, আমি কি করতাম? প্লাজো আর ওভারসাইজ টি শার্ট নুসরাতের পরনে, মাথায় ক্যাপ, গলায় স্কার্ফ। শরীর গরম থাকার জন্য ওভারকোট পরেছে বড়সড়। হেঁটে হেঁটে সামনের দিকে যেতে লাগলো। কয়েক মিনিট হাঁটার পর একটা বাঙালি এলাকায় এসে পৌঁছায় নুসরাত। সেখানে ভারতীয় কিছু মানুষ আছে, তাদের কথার টোনে বোঝা গেল মহিলা একসাথে গল্প করছেন বাসার বাহিরে লনে বসে। বাচ্চারা আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে খেলাধুলা করছে। নুসরাত কিছুক্ষণ আশেপাশে হেঁটে ফিরতি পথ ধরল। ফেরার পথে দেখলো বাঙালি কিছু রেস্টুরেন্ট দেওয়া আছে। নুসরাত ফুচকা, চটপটি, কাবাব, পেঁয়াজু যা যা অ্যাভেলেবেল ছিল সব অর্ডার করে করে পার্সেল নিল। অ্যাপার্টমেন্টে গিয়ে ইসরাতের সাথে মিলে খাবে। অ্যাপার্টমেন্টে ফিরতেই ইসরাতের ঝাড়ি খেলো নুসরাত। নুসরাত কিছু মনে করলো না, টেবিলের ওপর পার্সেল রেখে চলে গেল ফ্রেশ হতে। ইসরাত পার্সেল খুলে দেশি খাবার পেয়ে আর কথা বাড়ালো না। ভেবেছিল নুসরাতের পিঠে দু এক ঘা দিবে, মাফ করে দিল বাঙালি খাবারের জন্য। তারা জাইনের বাসায় খাবার খাওয়া কম হয়। জাইন সময় পেলে রেস্টুরেন্টে নিয়ে যায়, না হলে বেড়াতে নিয়ে যায়, ফলে রাত হয়ে যায়। আর অ্যাপার্টমেন্টে ফেরার আগে বাইরেই খেয়ে ফিরে। ক্যালেন্ডারে আরেকটা মাস কাটা পড়ল। ডিসেম্বর শেষ হয়ে জানুয়ারির পদার্পণ শুরু হতে চলেছে। নুসরাতের প্রেগন্যান্সির 8 মাস চলছে। নুসরাত নিজের পেট দেখে আর হাহা করে হাসে। রাত 8টার দিকে নুসরাত আর ইসরাত অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে রাস্তায় বের হতেই স্নোফল শুরু হলো। এই প্রথম বছরে স্নোফল হয়েছে। স্নো ধীরে ধীরে পিচ ঢালা রাস্তায় পড়ে সাদা হতে লাগলো। আজ 24 ডিসেম্বর হওয়ায় পুরো শহর ক্রিসমাসের আয়োজন মেতেছে। খ্রিস্টানেরা রাস্তার পাশ ঘেঁষে প্লাস্টিকের ওক গাছ বসিয়েছে। ওক গাছের আশেপাশে দাঁড়িয়ে বাচ্চারা বিভিন্ন প্রকার লাইট বেঁধে দিচ্ছে। লাল, নীল রঙে রঙিন হয়েছে পুরো শহর। উৎসব উৎসব আমেজ। বাচ্চারা ওক গাছ সাজানো রেখে এসে স্নো ধরতে ব্যস্ত হলো। চারিদিকে বাচ্চাদের হাসি রমরমা হয়ে উঠছে। নুসরাত বাচ্চাদের সাথে মিলে স্নোফল দিয়ে গোল গোল করে চাকা বানিয়ে একে অন্যের দিকে ছুঁড়ে মারছে। ইসরাত সামনের দিকে তাকিয়েছিল আনমনে। জাইন এসে ইসরাতকে পেছন থেকে স্পর্শ করলো। ইসরাত নড়ল না। ইসরাতের কাঁধ চেপে ধরতেই সে নিজের হুঁশে ফেলল। অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো জাইনের দিকে। কখন আসলো এখানে? জাইন হাঁটু গেড়ে বসলো পিচঢালা রাস্তায়। বাতাসের সাথে বাচ্চাদের খিলখিল হাসির শব্দ আসছে। ইসরাত এখনো বিস্ময়পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে জাইনের দিকে। জাইন আজ হাসলো না। পকেট থেকে ছোটখাটো একটা রিংয়ের বক্স বের করে খুলে সেটি বাড়িয়ে দিল ইসরাতের দিকে। বাতাসের সাথে তাল মিলিয়ে জাইনের সিল্কি চুলগুলো হালকা হালকা উড়ছে। ইসরাতের চুলও উড়ছে। জাইন ইসরাতের চোখের দিকে তাকিয়ে সম্মোহনী গলায় বলল, রে, জি। তুমি কি আমার হবে? ইসরাত চোখের পাতা ফেলল। চোখ মুখের সামনে আসা বেবি হেয়ারগুলো কানের পেছনে গুজে বলল, আমি তো আপনার জাইন। জাইন ইসরাতের দিক থেকে চোখ সরালো না, ঠোঁট কামড়ে হাসলো। জাইনের আবেগী গলা, তুমি কি আমার মানসিক শান্তি হবে?
আমি পুরোটাই তো আপনার। তাহলে আমার দেওয়া ছোট্ট উপহার তুমি গ্রহণ করছো না কেন? কখনো কোনো উপহার আপনার দেয়া উপহার আমি কখনো ছোট মনে করি না। এটা আমার কাছে অনেক বড় কিছু। আপনার দেয়া এই উপহার আমি সাদরে গ্রহণ করলাম আমার প্রিয় স্বামী। জাইন ইসরাতের হাতে রিং পরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। ইসরাতের চোখের দিকে তাকিয়ে বলল, আমার উপহার কোথায়? কি উপহার চান আপনি? যা বলবো তাই দেবে। আপনি যা চাইবেন তাই দিব। আই ওয়ান্ট টু বি দ্য ফাদার অফ ইউর চাইল্ড। ইসরাত লজ্জায় লাল হয়ে গেল। জাইন ইসরাতের হাত চেপে ধরে বলল, লেটস গো টু অ্যাপার্টমেন্ট। কেন? জাইন মাথা কিছুটা ঝুঁকিয়ে ইসরাতের কানের কাছে নিজের মুখ নিয়ে বলল। লেটস স্টার্ট দ্য প্রসেস ফ্রম টুডে। ইসরাত হাত দিয়ে মুখ ঢাকলো। জাইন ইসরাতের এত লজ্জা দেখে আর অপেক্ষা করলো না, পাজা করে তুলে রওনা হলো অ্যাপার্টমেন্টের দিকে। সামনে দিয়ে হাঁটতে হাঁটতে জাইন ইসরাতের দিকে তাকিয়ে গম্ভীর গলায় শব্দ করে হেসে উঠল। সাথে করে ইসরাতও হাসলো। জানুয়ারি মাসে 10 তারিখ প্রজেক্টের কাজ শেষ করে জাইন নিজের অফিস বিল্ডিং থেকে বের হয়ে আসলো। ঠোঁট কামড়ে কল দিল আরশকে। তখন বাংলাদেশে রাত 2টো আর ফ্রান্সে 8:30টার মতো। জাইন কানে ফোন লাগিয়ে দাঁড়িয়ে রইল যতক্ষণ পর্যন্ত আরশ কল না ধরল। একের পর এক লাগাতার কল দিতে থাকলো জাইন। নুসরাতের ডেলিভারি ডেট দিয়েছে এই সপ্তাহের ভেতর। জাইনের বিবেকে বাজছে, একে নুসরাতের প্রেগন্যান্সির কথা সে জানাতে দেয়নি, 2 এখন বাচ্চা জন্ম হওয়ার টাইম চলে আসছে, এখনো বলেনি। আরশেরও সমান অধিকার আছে তার বাচ্চার বিষয়ে জানার। নিজের সাথে গত 1 সপ্তাহ ধরে বোঝাপড়া করে আজ সিদ্ধান্তে পৌঁছেছে বাচ্চার কথা সে জানাবে। জাইন দীর্ঘশ্বাস ফেল। আরশ কল ধরছে না। গাড়ি পার্কিং এরিয়া থেকে বের করতেই আরশের কল ব্যাক আসলো। জাইন গাড়ি একপাশে থামিয়ে কল পিক করে কানে লাগালো। ওপাশ থেকে ভেসে আসলো আরশের গম্ভীর গলার স্বর। হ্যালো। জাইন গলা পরিষ্কার করে নিল। হাই হ্যালো রেখে সোজা কথায় আসলো। আগামী 2 দিনের ভিতর ফ্রান্স আসতে পারবে? আরশ ঠোঁট কামড়ে কিছু জিজ্ঞেস করতে যাবে, জাইন নিষেধাজ্ঞা জারি করলো। কোনো প্রকার প্রশ্ন নয় আরশ। কোনো বিশেষ কিছু? আসলে দেখতে পারবি। ইমিডিয়েট আসার চেষ্টা কর। বললেই তো আসা যায় না, টাইম লাগবে। লেট করলে কিন্তু মিস করে যাবে আরশ। বড় সড়ো সারপ্রাইজ। কিন্তু কন্ডিশনের কি হবে? কন্ডিশনকে গুল্লি মার। নুসরাত জানলে না কিছু হবে। বাড়িতে কাউকে জানানোর দরকার নেই। আল গোসে চলে আয়। আচ্ছা দেখছি। দেখছি মানে কি? তাড়াতাড়ি আসার চেষ্টা কর, নাহলে সারপ্রাইজ মিস করবি আরশ। সারা জীবন আফসোস থেকে যাবে। কেন আমার কথা শুনে আসলি না? আমি দেখছি কি করা যায়, চেষ্টা করব আসার। আরশ ফোন রেখে দিল। জাইন ফোনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেল। সে নিজেকে আটকে নিয়েছে। একসাথে এত কিছু বললে বেচারা এত শখ নিতে পারবে না, তাই আর বলেনি। পরের দিন 11 জানুয়ারি 2024 সন্ধ্যের দিকে লেবার পেইন উঠল নুসরাতের। জাইন অবাক হয়ে তাকিয়ে রইল। এই সপ্তাহের শেষের দিকে টাইম দেওয়ায় তো সে আরশকে 2 দিনের ভেতর আসার কথা বলেছিল। আজ উঠবে জানলে আরো আগে জানাতো জাইন। নিজের চিন্তা ভাবনা একপাশে ফেলে রওনা হলো সিটি হসপিটালের দিকে। নুসরাত তখন দাঁত কামড়ে ব্যথা সহ্য করছে। কপালে চারিপাশে জমা হয়েছে চিকন ঘামের রেশ। ধীরে ধীরে তা বাড়তে লাগলো। 15 মিনিটের মাথায় জাইন হসপিটালের সামনে পৌঁছে গেল। গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিট থেকে বের হলো। ঘুরে এসে ব্যাক সিট থেকে নুসরাতকে নামতে সাহায্য করলো। নুসরাত দাঁত খিঁচে দাঁড়িয়ে আছে। জাইন দেখলো কপালে বেয়ে ধরধর করে নেমে যাওয়া ঘাম, লাল হয়ে যাওয়া নুসরাতের ঘামাত্মক মুখ। জাইন কোনো প্রশ্ন না জিজ্ঞেস করে একবার ইসরাতের দিকে তাকিয়ে পাজা কোলে তুলে নিল নুসরাতকে। ইসরাতের মুখে চিন্তার ছাপ। নুসরাতকে শান্ত থাকার জন্য বলছে। নুসরাত বিরক্তি আর ব্যথায় ইচ্ছে করলো ইসরাতের চুল ছিঁড়ে ফেলতে। এই মেয়েকে সাথে কে আনতে বলেছিল? এ তো তাকে সান্ত্বনা দেওয়ার বদলে টেনশন দিয়ে মেরে ফেলছে। কোলে নিতে জাইনের কাছে মনে হলো কমপক্ষে 200 কেজি ওজনের কোনো ভারী বস্তু কোলে নিয়ে নিয়েছে। তাড়াতাড়ি পা ফেলে হসপিটালের ভেতর প্রবেশ করলো। ইসরাত জাইনের সাথে তাল মিলিয়ে হাঁটতে না পেরে দৌড়াতে শুরু করলো। স্ট্রেস রিলিফ থাক বোন, কিছু হবে না। নুসরাত রাগে চাইলো ইসরাতের চুল ছিঁড়তে। হাত পা ব্যথায় অবশ হওয়ার জন্য হাত চালাতে পারলো না। না হলে ইসরাতের মাথার চুল আজ সে একটাও মাথায় রাখতো না। নুসরাতের গাইনি ডাক্তার নোজাস ক্রিস্টেবেলা, যিনি প্রেগন্যান্সি টাইমে নুসরাতের চেক আপ করেছিলেন। ডক্টর ক্রিস্টেবেলা নুসরাতের অবস্থা দেখে যত তাড়াতাড়ি সম্ভব ডেলিভারি রুমে নিয়ে গেলেন। ইসরাত পিছু পিছু গেল ডেলিভারি রুমে। জাইনের মোবাইলে ভাইব্রেশনের শব্দে মোবাইল কেঁপে উঠল। পকেট থেকে ফোন বের করে দেখলো আরশ কল দিচ্ছে। হ্যালো। তোমরা কোথায়? আমি তোমার অ্যাপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে আছি। তুই অ্যাপার্টমেন্টের সামনে মানে?
আরে ভাই কি সারপ্রাইজের কথা বললি, তাই তো অপেক্ষা করতে না পেরে নিজে সারপ্রাইজ হয়ে আজকে চলে এসেছি। এখন নিজে এসে সারপ্রাইজ, তোরা কোথায়? একটু সিটি হসপিটালে আয়। কেন, কি হয়েছে? ইশরাতের কোনো কিছু কি হয়েছে? আয়, এলে দেখবি। সারপ্রাইজ চাস না? তাহলে আর কোনো প্রশ্ন নয়। আরশ আসছি বলে ফোন রাখলো। অতিরিক্ত উত্তেজনার জন্য আরশ 15 মিনিটের রাস্তা 10 মিনিটে চলে আসলো। হাসি হাসি মুখ করে এসে হসপিটালে ঢুকলো। ভেতরে প্রবেশ করতেই জাইনকে বসে থাকতে দেখলো ওয়েটিং রুমে। সামনেই ডেলিভারি রুম।